সোফার আমরা জাভাস্ক্রিপ্টের মডিউল নিয়ে কোনো কথা বলিনি অ্যান্ড মডিউল কি জিনিস সেটাও আমি আপনাদের বলিনি। ওয়েল, মডিউল নিয়ে পরে আসি। একটা একটা করে আমি যাই, মাঝখানে যখন মডিউল বুঝাবো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তো প্রথম দিকে জাভাস্ক্রিপ্ট যখন করতো তখন লেখা হতো ইনলাইন জাভাস্ক্রিপ্ট। আমি বেসিক্যালি এই ভিডিওতে যেই ট্রানজিশনটা হয়েছে ওভার দ্য টাইম সেইটা দেখাবো। সো একদম প্রথম দিকে জাভাস্ক্রিপ্ট যখন থাকতো তখন হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট লেখা হতো। ইনলাইন বলতে আমার এই এইচটিএমএল ফাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে তার ভেতরে ফাংশন এ বি সি এগুলা ইউজ করে ফেলেছি। আমরা ইনলাইন জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, বাট এইটাতে প্রবলেম কি হতো? চিন্তা করেন আপনি অনেক বড় একটা সিস্টেম বানাচ্ছেন। সো ওই সিস্টেমটাতে এরকম হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইন্স অফ কোডস আছে। সো এইটা জাস্ট জেএস মডিউল একটা পেজ, বা এটা মনে করেন আপনাদের মেইন পেজটা। সো এখানে আপনি 100-200 লাইন্স অফ কোড লিখেছেন। সেম কোডগুলো আপনার অ্যাবাউট মি পেজেও লাগবে। তাহলে আপনি কি করবেন? সেম এই স্ক্রিপ্টটা ধরেই কপি করে নিয়ে ওখানে নিয়ে যাবেন। একটা ফার্স্ট প্রবলেম, কোড রিইউজেবিলিটি। দ্যাট ইজ আমার কোড কিন্তু বারবার কপি করে আরেক জায়গায় মাল্টিপল টাইম সেম কোড আমার লেখা হচ্ছে। এখানে আরেকটা প্রবলেম আছে, ফর সাম রিজন আপনি ফাংশন এতে চেঞ্জ করলেন, এখন সেম কোডটা কপি করে আরও 10টা পেজে নিয়ে গেছেন, সব জায়গায় যেয়ে যেয়ে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে, রাইট? এটা একটা বড় প্রবলেম। সো এই কারণে কোড রিইউজেবিলিটি বা ডিআরওয়াই প্রিন্সিপাল, যেটা ডোন্ট রিপিট ইয়োর সেলফ, সো ওই প্রিন্সিপালটা আমরা ব্রেক করছি। আরেকটা প্রবলেম হচ্ছে আপনি এখানে ফাংশন এ লিখলেন, কোনো কারণে হান্ড্রেড লাইন্স লেটার আপনি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন এ, যেটার ভ্যালু দিলেন 5, তখন কিন্তু এই ফাংশনটা ওভাররাইড হয়ে গেছে। সো এই ফাংশন যখন ওভাররাইড হয়ে গেছে তাহলে কিন্তু প্রবলেম, কারণ এই ফাংশনটা আর তখন আর ইউজ করার মতো না। নাও এগুলা সবগুলো যখনই আমি লিখছি সবগুলো গ্লোবাল স্কোপে কাজ করছে। গ্লোবাল স্কোপ বলতে হচ্ছে যে উইন্ডো অবজেক্টে অ্যাড হয়ে যাচ্ছে এগুলা। সো সেই জায়গাটাও আমরা কিন্তু পলিউট করছি, সো অনেক প্রবলেম। এরপরে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে এক্সটার্নাল জেএস, দ্যাট ইজ স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে। নাও স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে এইভাবে আমি স্ক্রিপ্টগুলো ইনক্লুড করলাম। সো একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা যদি আমার এবাউট মি পেজে লাগে, এবাউট মি পেজে আমি দিয়ে দিব। ওখানে যদি কোনো একটা ফাংশন চেঞ্জ হয় আমি শুধু ওখানেই চেঞ্জ করবো, বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমার কোড রিইউজেবিলিটি প্রবলেমটা সলভ, অথবা ড্রাইভ প্রিন্সিপাল যে ভাঙছিলাম সেই প্রবলেমটা সলভ। বাট স্টিল গ্লোবাল স্কোপের প্রবলেমটা কিন্তু আমার আছে, কারণ আমি যখনই এই যে সোর্স ওয়ান বা সোর্স যে 1.js যে ফাইলটা, সেখানে যখন কোনো একটা কিছু লিখছি, কোনো একটা ফাংশন এ লিখছি, সেটা যদি কোনো কারণে আমার যেহেতু বড় সিস্টেমগুলোতে মাল্টিপল ডেভেলপার অ্যাট আ টাইম কাজ করবে, এই ওখানে একটা ডিক্লেয়ার করা ফাংশন এ, সেটা যদি কোনো কারণে স্ক্রিপ্ট এই যে 2.js, সেখানে যদি কেউ এ দিয়ে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ওর আরেকটা ফাংশন ডিক্লেয়ার করে, ওভারঅল আমার তো আমি বলেছিলাম যে পুরোটা জিনিস ব্রাউজার একসাথে করে ফেলে, তখন কিন্তু এই জিনিসটা ওভাররাইড হয়ে যাচ্ছে। সো এখানে অলরেডি একটা কলিশন ক্রিয়েট হয়ে গেছে। সো এটা যে প্রবলেমটা সলভ করলো, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বা এরকম স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ইউজ করা বা অ্যাড করা, লিঙ্ক করে দেয়া, সেইটা যেই প্রবলেমটা সলভ করলো সেটা হচ্ছে কোড রিইউজেবিলিটি বা ড্রাইভ প্রিন্সিপাল, সেই প্রবলেমটা সলভ করছে। বাট স্টিল গ্লোবাল স্কোপ পলিউট করার একটা প্রবলেম রয়ে গেছে। বাট এইখানে আরও একটা প্রবলেম, নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে। সে প্রবলেমটা হচ্ছে, মনে করেন যে এই স্ক্রিপ্টটা নিয়ে আমি কাজ করছি, 1.js নিয়ে কাজ করছি। সো আপনি আমার একটা টিম মেম্বার, আপনি স্ক্রিপ্ট 2.js নিয়ে কাজ করছেন, এরকম আরও একজন স্ক্রিপ্ট 3.js নিয়ে কাজ করছে। সো তিনজনই কাজ করছি আমার কোনো একটা ফাংশনের উপরে বেস করে আপনার কাজ, বা আমার কোনো একটা কোড বা কোনো একটা পার্টের উপরে বেস করে আপনার কাজ। সো ডেফিনেটলি আপনি আমার উপর ডিপেন্ডেন্ট। সো তখন যেটা হবে যে আমার যে স্ক্রিপ্টটা সেটা সবার উপরে লোড করাতে হবে, কারণ হচ্ছে না হলে আপনার কোড ভেঙে যাবে, কারণ আপনার কোড কিন্তু আমার কোডের উপর ডিপেন্ডেন্ট। সো আমার স্ক্রিপ্টটা আগে দিতে হবে, দেন আপনার স্ক্রিপ্টটা দিতে হবে। কারণ জাভা স্ক্রিপ্ট যখন রান করবে বা এই ব্রাউজার যখন এই জিনিসগুলো এক একটা করে পার্স করবে, রান রান করা শুরু করবে, তখন কিন্তু ফার্স্টে এইটা চালাবে, তারপরে এটা চালাবে। কোনো কারণে যদি ওয়ান, এই যে 1.js এর উপরে 2.js ডিপেন্ডেন্ট, সো 2.js যদি কোনো কারণে আমি উপরে দেই ভুল করে, তখন কিন্তু 2.js ভেঙে যাবে। সো এখানে একটা ডিপেন্ডেন্সি ইস্যু ক্রিয়েট হয়ে গেছে। সো তখন আমাদের যখন এক্সটার্নাল জেএস ইউজ করতো প্রথম দিকে, তখন আমাদের এই জিনিসগুলা ম্যানুয়ালি করতে হতো। ম্যানুয়ালি করতে হতো বলতে হচ্ছে আমাদের নিজেরই স্ক্রিপ্ট ট্যাগের কোনটার পরে কোনটা হবে সেটা আমাদেরই সেট করে নিতে হতো। সো এইখানে
ইয়েস, আমাদের কোড রিউজেবিলিটি প্রবলেম সলভ হয়েছে, বাট স্টিল গ্লোবাল স্কোপ পলিউট করা সেই প্রবলেমটা রয়ে গেছে, অ্যান্ড দেন ডিপেন্ডেন্সি ইস্যু চলে আসছে, একটা একটার উপর ডিপেন্ডেন্ট। সো নেক্সট যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে ইফি অথবা ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সিকিউশন। এক্সিকিউশন অ্যাকচুয়ালি আমি লাস্ট টাইম যখন বলেছিলাম ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সিকিউশন বলেছি, দ্যাটস মাই মিস্টেক। এটা হবে ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন। সো এটা কিভাবে কাজ করে আমি যদি দেখাই আপনাদের। এটা হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। মনে করেন যে আমি কোনো একটা ম্যাথ নামের কোনো একটা মডিউল আমি এক্সপোর্ট করব। এখন আসছে মডিউলের কনসেপ্টে। মডিউল কি জিনিস? লাইব্রেরি চিন্তা করেন, লাইব্রেরির ছোট ভাই। অ্যান্ড লাইব্রেরিতে কি থাকে? অনেকগুলো রিলেটেড, কোনো একটা লাইব্রেরিতে অনেকগুলো রিলেটেড ফাংশন দেয়া থাকে যেন মানুষজনের হেল্প হয়। মডিউল হচ্ছে এটারও সাব পার্ট। ফর এক্সাম্পল, ম্যাথ লাইব্রেরির অ্যারিথমেটিক অপারেশন যেমন সাম, মাল্টিপ্লাই, ডিভিশন, এগুলো মিলে একটা মডিউল হতে পারে এরকম। সো এটা একটা মডিউল। আরেকটা মডিউল হতে পারে যেটা হচ্ছে জিওমেট্রিক অপারেশন করে। সো এরকম মডিউলগুলো মিলে, সব মিলে কিন্তু ম্যাথ লাইব্রেরিটা ক্রিয়েটেড। সো মডিউল হচ্ছে, চিন্তা করেন লাইব্রেরি ছোট ভার্সন বা ছোট করে আরেকটু ফোকাসড, সেগুলো হচ্ছে মডিউল। তো ইভেন আমাদের কোডে আমরা এই যে মনে করেন আমি 1.js এখানে একটা মডিউল আমি এক্সপোর্ট করব বা মডিউল দিব, যেন যে 2.js যেই ডেভেলপারটা কাজ করছে 2.js এ, তার জন্য আমি দিব, বাট 1.js এ আমি কাজ করছি। কারণ বড় সিস্টেমে তো সব কিছু আমি একা করতে পারবো না, মাল্টিপল টিম মেম্বার্স থাকবে, সবাই মিলে কাজ করবে। সো ইফির কনসেপ্টটা হচ্ছে, আমি মনে করেন যে এখানে var ইউজ করেছি কারণ এখন পর্যন্ত যা নিয়ে কথা বলছি আমি সবগুলো হচ্ছে ES5 বা তার আগের কথা। ES6 এ এসে জিনিসপত্র ড্রামেটিক্যালি চেঞ্জ হয়েছে, বাট যেহেতু তার আগের জিনিস নিয়ে কথা বলছি আমরা, এই জন্য আমি var ইউজ করেছি। সো ওখানে মনে করেন আমি ম্যাথ বলে একটা ভ্যারিয়েবল ধরলাম, যেটা একটা অবজেক্ট। দেন ইমিডিয়েটলি ইনভোক ফাংশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম, সাথে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দ্যাট ইজ এই ফাংশনটা। এটা কিন্তু একটা অ্যানোনিমাস ফাংশন, এটা কোনো নাম নেই, জাস্ট ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দেন সেকেন্ড ব্র্যাকেট। সো এটার কোনো নাম নেই, অ্যান্ড এটাকে এই স্কোপে রেখে, দ্যাট ইজ এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে, অ্যান্ড দেন আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দিয়ে আমি সাথে সাথে ইনভোক করিয়ে দিচ্ছি। এটার ভিতরে যেটা করলাম, এখানে যে ম্যাথ আছে, ম্যাথ যেটা, সো ম্যাথের ভিতরে ডট সাম ইকুয়ালস টু, দ্যাট ইজ ম্যাথের ভিতরে একটা আমি প্রপার্টি ডিক্লেয়ার করছি যেটার নাম হচ্ছে সাম, অ্যান্ড সামের ভ্যালু কি দিচ্ছি, একটা ফাংশন। সো তার মানে হচ্ছে ভেতরে ভেতরে যেটা হলো আসলে ম্যাথের মধ্যে সাম, এটার ভেতরে এই ফাংশনটা আসছে, দ্যাট ইজ এরকম কিছু একটা। সো এমন কিছু একটা হলো ইমিডিয়েটলি ইনভোক ফাংশন দিয়ে, অ্যান্ড এটা আমি ফর নাও রিমুভ করে দিই। সো এইটা করার পরে এখন ম্যাথ যদি জাস্ট আগের মতো করে নেই, সো এখন যদি আমার স্ক্রিপ্ট যেই 2.js সেটার ভেতরে যদি ম্যাথ ডট সাম করে এবং এটা দেয়, আমি যদি রিলোড দেয়, সো 3 প্রিন্ট করছে। দ্যাট ইজ 2.js যে ফাইলটা, যেই ডেভেলপারটা সেটা নিয়ে কাজ করছে, সে 1.js এর এই ম্যাথ মডিউলটা ইউজ করে সে এটার সাম ফাংশনটা বা মেথডটা ইউজ করতে পারছে। সো ইফি হচ্ছে এইভাবে কাজ করতো। অ্যান্ড যে কোয়েরি যদি দেখে থাকেন, যে কোয়েরি আসলে এই ইফির মাধ্যমেই কাজ করে। সো এটা যেটা হয়েছে, আমার পুরো ফাইল থেকে আসলে আমি একটাই ভ্যারিয়েবল এক্সপোর্ট করতেছি, একটাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেটা হচ্ছে এই ম্যাথ ভ্যারিয়েবলটা। সো এটার প্রবলেম যেটা সলভ হয়েছে, জাস্ট সিম্পলি এই যে 2, 3 বা আরও যদি অনেক স্ক্রিপ্ট থাকে, ওরা জাস্ট মেক শিওর করবে আমার এই ম্যাথ নামে কোনো ভ্যারিয়েবল না হয়। বাকি সব ভ্যারিয়েবল কিন্তু এটার ভিতরেই। কারণ দেখেন আপনি যে যে কোয়েরিতেও আমরা ডলার সাইন ইউজ করি, সেই ভ্যারিয়েবলটা দিয়েই কিন্তু ইউজ করি। সো এখানে যেটা প্রবলেম, যে গ্লোবাল স্কোপ আমার খুব বেশি, আমার গ্লোবাল স্কোপে জাস্ট একটা ভ্যারিয়েবল থাকতেছে, স্টিল আনলিমিটেড থাকার চেয়ে অনেক বেটার। এবং কলিশন হওয়ার বা অন্য কেউ ভুল করে ওভাররাইড করার এই প্রবলেমটা এখন আর এখানে নেই। কারণ সবাই একটু কনসার্ন থাকলেই হয়ে যাবে, জাস্ট একটা ভ্যারিয়েবল মনে রাখতে হবে। এর আগে তো অনেক ভ্যারিয়েবল তার মনে রাখতে হইতো। সো এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল মনে রাখলেই হইতো। সো ইফি এসে আমাদের এই হেল্পটা করছে। সো নেক্সট কনসেপ্টটাতে যদি আসি, ব্রাউজারিফাই। ব্রাউজিফাইতে যাওয়ার আগে কমন জিএস এ আসি। কমন জিএস ছিল আরেকটা, যেটার কিছু সিনট্যাক্স ছিল, এবং সিনট্যাক্স এগুলো নর্মাল জিএস এর মতো না কিন্তু। কেন নর্মাল জিএস না, বাট জিএস এর ভিতরে কিভাবে ইউজ করছি সেটাতে আমি আসছি। সো সেখানে আমরা বলে দিতে পারতাম মডিউল ডট এক্সপোর্টস ইকুয়ালস টু একটা ফাংশন মনে করেন।
সো এই ফাংশনটা যেটার নাম হচ্ছে অ্যাড, এবং সেটা একটা ফাংশন আমি জাস্ট ডিক্লেয়ার করলাম এগেইন মডিউল ডট এক্সপোর্টস এই কিওয়ার্ডটা দিয়ে, এটা দিয়ে আমি বলতে পারতাম। সো এটা যদি আমি 1.js এ করি, 2.js যেটা করবে এইভাবে ইম্পোর্ট করবে। মনে করেন var math equals to require math মডিউল, এই পুরো ফাইলটাই সে রিকোয়ার দিয়ে রিকোয়ার কিওয়ার্ডটা ইউজ করে সে ইম্পোর্ট করতো। সো ম্যাথের ভেতরে এখন এই এই যে ফাইলটা, এই যে ম্যাথ মডিউল যে ফাইলটা, এটার ভিতরে যা যা আছে সব কিছুই এই ম্যাথ এখানের মধ্যে আছে। সো সে বলতে পারতো ম্যাথ ডট অ্যাড, অ্যান্ড এইভাবে কমন জিএসে লেখা যেত, বাট ব্রাউজার কিন্তু সেটা বুঝবে না। ব্রাউজার কিন্তু এই জিনিসগুলো, যেহেতু ব্রাউজার আমাদের জাভাস্ক্রিপ্টগুলো রান করে, ব্রাউজার সেটা বুঝবে না। সেই জন্য আসতো ব্রাউজারিফাই। সো ব্রাউজারিফাই যেটা করতো, এই কমন জিএসের সব কিছুকে কনভার্ট করে অ্যান্ড দেন যতগুলো স্ক্রিপ্ট ছিল, স্টিল কিন্তু আমাদের ইফি করার পরেও কিন্তু ডিপেন্ডেন্সি ইস্যুটা রয়ে গেছিল। খেয়াল করবেন, ইফি করে আমি গ্লোবাল স্কোপ পলিউশনের প্রবলেম সলভ করেছি, বাট আমার যে ডিপেন্ডেন্সি ইস্যু কোনটার পর কোনটা হবে সে প্রবলেম সলভ হয়নি। ব্রাউজারিফাই এসে সেই প্রবলেমটা সলভ করেছে। ব্রাউজারিফাই যেটা করে, ব্রাউজারিফাইকে আমি বলে দেবো এই যে নাও আমার এই সবগুলো স্ক্রিপ্ট, ব্রাউজারিফাই সবগুলো স্ক্রিপ্টে গো থ্রু করবে, দেন সবগুলো স্ক্রিপ্টে গো থ্রু করে সে সবগুলোকে মার্চ করে ইভেনচুয়ালি ইউজুয়ালি বান্ডেল ডট জিএস এই নামের একটা ফাইল, বা আমি ফাইলের নাম মেনশন করে দিতে পারবো। সো এই নামে একটা ফাইল ক্রিয়েট করবে। এইখানে অ্যাকচুয়ালি আপনাদের সব জাভা স্ক্রিপ্টগুলো থাকে, এবং সেইখানে এই এক্সপোর্ট ইম্পোর্ট এই সবগুলোকে একসাথে কম্বাইন করে এই জিনিসগুলোকে একটা ফুল একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে ক্রিয়েট করা হয়। সো ব্রাউজারিফাই এসে আমাদের ডিপেন্ডেন্সি ইস্যু প্রবলেম সলভ করলো। এই কমন জেএস এর মডিউল এক্সপোর্ট দিয়ে আমাদের হচ্ছে গ্লোবাল স্কোপ পলিউট করার প্রবলেম সলভ করলো। অ্যান্ড আমাদের অলরেডি আমাদের যেই প্রবলেমটা ছিল ওভাররাইট করার, সেটা তো গ্লোবাল স্কোপ পলিউট না করাতে প্রবলেমটা সলভ হয়ে গেছে। অ্যান্ড কোড রিইউজেবিলিটি বা ড্রাই প্রিন্সিপাল যেটা ব্রেক হচ্ছিল, দ্যাট ইজ একই কোড মাল্টিপল জায়গায়, সেই প্রবলেমটাও কিন্তু অলরেডি আমাদের সলভড। সো এখন পর্যন্ত অনেকগুলো প্রবলেম সলভড আমাদের। সো এতদিন পর্যন্ত জাভাস্ক্রিপ্টের মডিউলের কনসেপ্টটা ছিল না, অনেকভাবেই অনেক কিছু করেই জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা এই কাজটা করতো। ES6 যখন আসছে, ES6 এর ডিফল্ট মডিউল এক্সপোর্ট করার ব্যবস্থা চলে আসছে, দ্যাট ইজ জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট মডিউল এক্সপোর্ট করতে পারে। অ্যান্ড এবার এটা কিভাবে করে, ওয়েল, আমরা যদি লিখি এক্সপোর্ট কনস্ট্যান্ট অ্যাড, এবং এই একটা কনস্ট্যান্ট আমি এক্সপোর্ট করছি, আমি বলে দিচ্ছি একটা কনস্ট্যান্ট আমি এক্সপোর্ট করছি, অ্যান্ড এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। অ্যান্ড আমরা দেখেছি যে ফাংশন এভাবে অ্যারো ফাংশন দিয়ে আমরা লিখতে পারি, অ্যান্ড সেম লাইনে যেহেতু রিটার্ন করেছি এটা জাস্ট খুব একদম শর্ট হ্যান্ডে করা। সো এভাবে একটা ফাংশন এক্সপোর্ট করতে পারে। আরেকটা ওয়ে ফাংশন এক্সপোর্ট করতে পারে তার আগে ডিফল্ট বলে দেয়া। তার মানে হচ্ছে এই যে JS1 ফাইলটা, সেটা একটাই জিনিস এক্সপোর্ট করে, তার জন্য আমরা ডিফল্ট বলে দিয়েছি, অ্যান্ড সেটা হচ্ছে অ্যাড। একটা জিনিস না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বাই ডিফল্ট এক্সপোর্ট করা। অ্যান্ড JS2-তে দ্যাট ইজ আরেকটা ফাইলে যেখানে আমি এই জিনিসগুলো ইম্পোর্ট করব, যদি আমরা কনস্ট্যান্ট অ্যাড এভাবে করি, তাহলে ডিস্ট্রাকচার করে আমরা এই অ্যাড যেই ফাংশনটা সেটা ইম্পোর্ট করতে পারি। আর যদি ডিফল্টে বলা থাকে তাহলে ডিরেক্ট ইম্পোর্ট অ্যাড এভাবে বলে আমরা JS1 যে ফাইলটা সেটা থেকে ইম্পোর্ট করতে পারি। সো ওয়েব প্যাক কি জিনিস, ES6 তো আমাকে মডিউল এক্সপোর্ট করার ব্যবস্থা করেই দিল। ওয়েব প্যাক কি জিনিস, ওয়েল, ওয়েব প্যাক চিন্তা করেন ব্রাউজারিফাইয়ের মতোই, যে সবগুলা জাভা স্ক্রিপ্ট সবগুলা মডিউল একসাথে সে ঘেটে টেটে বের করে নিয়ে দেন ইভেনচুয়ালি আরেকটা বান্ডেল ডট জেএস একটা ফাইল ক্রিয়েট করে সবগুলাকে কম্প্যাক্ট একসাথে। অ্যাকচুয়ালি ওয়েব প্যাক একটা না, মাল্টিপল চাঙ্ক বাই চাঙ্কও করতে পারে, দ্যাট ইজ ছোট ছোট পিসও করতে পারে। সো পারফরমেন্স অপটিমাইজ করার জন্য, দ্যাট ইজ একটা নেটওয়ার্ক কলে একটা বড় জেএস ফাইল না নামিয়ে সে একটা একটা করেও করতে পারে। সো ওয়েব প্যাক অনেক বেশি অ্যাডভান্সড ব্রাউজারিফাইয়ের চেয়ে, বাট ওয়েব প্যাক নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, আমরা পরে দেখবো আবার। এবং ওয়েব প্যাকে সিম্পলি একটা কনফিগারেশন ফাইল আপনার বলে দিলেই হয়, সে ওইটা থেকে একটা বান্ডেল ডট জেএস সেরকম একটা জিনিস ক্রিয়েট, একটা কম্প্যাক্ট জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নেয়। সো যেহেতু আমার এইগুলাকে ইউজ করি নাই, প্যারা নাই। অ্যান্ড আমি জাস্ট ওয়েব প্যাকের একটা ছবি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে ওয়েব প্যাক। সো মেইন যেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা, দেন সবগুলো মডিউল একটা একটার উপর ডিপেন্ডেন্ট, এই অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছে। ওয়েব প্যাক যেটা করে একসাথে একটা বান্ডেল করা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে। সো আই গেস জাভাস্ক্রিপ্টের যে মডিউলের যে টাইম লাইন, যে কিভাবে চেঞ্জেসগুলো আসছে ওভার দ্য টাইম, এই জিনিসগুলো নিয়ে আমরা ক্লিয়ার। আমরা এখন যেগুলো মোস্টলি ইউজ করি সেটা হচ্ছে ওয়েব প্যাক,
ওয়েব প্যাক দিয়ে ES6 7 যেটাই ইউজ করি, আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি তো ইউজ করব। ওখানে এগুলো বিল্ট ইন থাকে অ্যান্ড জিনিসগুলো খুবই ইজিয়ার। আপনার ম্যাক্সিমাম কাজই করা লাগবে না, জাস্ট ওয়ান টাইম করা লাগবে। সো এগুলো মুখস্থ করারও কিছু নাই। যে কোনো একটা জায়গায় অ্যান্ড বাই ডিফল্ট মোস্ট অফ দ্য টাইম এগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। যখন আপনি রিয়্যাক্ট করবেন, রিয়্যাক্টের যেই কমান্ড লাইনটা আছে যেটা দিয়ে হচ্ছে আপনি রিয়্যাক্ট নতুন প্রজেক্ট ক্রিয়েট করেন, সেটাতে ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড যদি অ্যাঙ্গুলারে করেন অ্যাঙ্গুলারে হয়ে যায়। সো এগুলো জাস্ট ফ্রেমওয়ার্ক লাইব্রেরিজের কথা বলছি আমি। সো এগুলো খুব ইজি, ভয় পাওয়ার কিছুই নাই। আমরা পরে দেখবো জিনিসগুলো। বাট আপনাদের শুধু দেখানোর জন্য ব্রাউজারিফাইও আমি একবার দেখিয়ে নিব পরের কোনো একটা ভিডিওতে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।